আসসালামু আলাইকুম। সৌদি আরবে যে সমস্ত ভাইয়েরা আছেন ওনাদের ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চান, তো এতদিন এটা ছিল না। মানে ওই এই বছরে হজের আগে যখন ভিসা বন্ধ হয় তার আগ পর্যন্ত এটা ছিল না, যে ওয়াইফকে বাংলাদেশ থেকে আনার জন্য বিয়ের যে কাবিননামা ওইটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন লাগে। তো অনেক এই জাস্ট শুধু এই কাগজটার জন্য এমন অনেক হাজারো হাজার মানুষ আছেন যারা ফ্যামিলিকে সৌদি আরবে আনতে পারছেন না। আহ, তো এটা কিভাবে করতে হয় আর কি কি লাগে, কতদিন লাগে, তো আমি জানি না আসলে আমার কথাগুলো ক্লিয়ার কি না। তবুও মনে হলো যে এটা একটু বলি, কারণ কেন বলি, কারণ উনি কি জানেন না বা কাকে দিয়ে করাবেন, কোথায় করাতে হবে, এটা করাতে গিয়েও অনেক সময় অনেক মানে দেখা যায় যে প্রবলেম ফেস করেন। আর এবার যখন আমি আসলাম, আমি আমাদের ভিসার জন্য যখন আমার হাজব্যান্ড যেদিন অ্যাপ্লাই করেছিলেন ঠিক ওই দিনই কিন্তু আমাদের ভিসাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে অনেকেই দেখি বলেন যে 3 বার 6 বার 7 বার। তো আমার ক্ষেত্রে বিষয়টা আসলে ওই রকম না, কতবার এসেছে আমি নিজেই বলতে পারবো না। কারণ আমি প্রত্যেক বছরেই সর্বোচ্চ আমি দেখেছি একবার হচ্ছে 2 বছর। তো তারপর থেকে প্রত্যেক বছরেই আমি ভিসা ভিসা ইয়ে করাই আমি আসি, দেশে যাই 1.5 থেকে 2 মাস বা অনেক সময় আছে 1 মাস এরকম ছিলাম। তো আমার হাজব্যান্ড যে আমার ভিসাটা উঠাতেন, তো সেক্ষেত্রে এবার যখন আমার হাজব্যান্ডের প্রফেশন কিন্তু ওনার কোনো কফিল নেই, আমার হাজব্যান্ডের কোনো কফিল নেই, কিন্তু এবার আসার সময় আমাদেরকে ভিজিট ভিসা আসতে হয়েছে। কেন আসতে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইকামা ওইটা করতে গেলে একটু লং প্রসেস লাগবে। তো সেজন্য আমার বাচ্চার স্কুল খোলা ছিল, যাতে ওর স্কুল মিস না হয় সেজন্য একটু আর্লি আসার জন্য এই ভিজিট ভিসাতে এসেছি। তো কথা হচ্ছে যে এই ভিসাতে যখন এবার যখন আসলাম তখন আসার পর আমি নিজেও জানি না, আমি আমার কাগজপত্র সব রেডি করেছি হচ্ছে আমাদের ইয়ের জন্য, আমাদের ভিসা আমরা যেহেতু ইকামায় হব ওইটার জন্য কাগজপত্রগুলো আমি ওইভাবে প্রসেস করিয়েছিলাম। তো কি মনে করে যেন ওই কাগজটা আমি আমার সাথে নেই। আর আমি সবসময় জমজম ট্রাভেলস থেকে আমার কাগজগুলো করাই। তো এবারও আমি জমজম ট্রাভেলসই আমার কাগজগুলো দিয়েছিলাম করানোর জন্য। তো ওইখানে ওনারা করেছেন কি, অ্যাপোস্টিল নামে একটা পেপার আছে যেটাতে একটা বারকোড থাকে। ওইটা ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করলে পরে ওইখানে একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক আসে, mygov.ভিডিও। ওইটাতে ক্লিক করলে কিন্তু ওইখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ওইখানে আপনার কাবিননামার সব কাগজগুলো শো করে। তো সেক্ষেত্রে ওনারা করেছেন কি, আমাকে ফেক কাগজ দিয়েছেন, ফেক পেপার দিয়েছেন। জমজম ট্রাভেলসের যে ওনার, উনি তখন মক্কাতে ছিলেন। উনি আমাকে ওনার একজন নাম্বার দিয়েছিলেন, ওনার সাথে ওনার অফিসেই চাকরি করেন, ওনার মাধ্যমে কাগজগুলো করানোর জন্য। তো আমি আর আমার মেয়ে, সেক্ষেত্রে আমি দুইজনের জন্য ওনাকে 6,000 দিব। তো আমি যখন কাগজগুলো নিয়ে যাওয়ার পর ওনাকে আমার ওই কাগজগুলো আমি দিয়েছিলাম যেগুলো আমাদের রেসিডেন্সির জন্য লাগে। বলেছিলাম যে আমার এখানে একটা পেপার আছে যেটা মিনিস্ট্রি থেকে আর সৌদি এম্বাসি থেকে করিয়ে দিতে হয়। এইটা কিন্তু আমাকে এখানে জেদ্দা থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল, যেখানে এটা করানো যায় আর কি। যারা করেন, ওই রেসিডেন্সির কাজ করেন, ওনারাই আমাকে বলে দিয়েছিলেন যে কী কী পেপার লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যখন ওনাকে বলি যে আপনি আমার এটা একটু করে দিন, উনি বললেন যে ঠিক আছে, আপনি পেপারগুলো রেখে যান, আমি কথা বলে জানাবো যেভাবে করা যায় কি না। ওইখানে কিন্তু আমার সব পেপার ছিল যেগুলো আমি অন্য একজনকে দিয়ে অ্যাপোস্টিল এগুলো করিয়েছিলাম, মানে আমার বিয়ের কাবিননামা আমি করিয়েছিলাম। তো তারপরের দিন যখন আমি যাই এই কাগজগুলো আনার জন্য, অলরেডি আমার বিএফএস এর ডেট উনি নিয়ে নিয়েছেন। আমি আগেই বললাম তো আমার সবকিছু আর্লি ছিল, মানে আমার একটু তাড়া ছিল। তো উনি
আমি আসার পর আমি দেখলাম যে উনি নতুন করে কোনো পেপার আমাকে দেন নাই, আমার যে কাগজগুলো ছিল ওইগুলোই জাস্ট স্ট্যাপলার করে করে ওইভাবে দেওয়া হয়েছে। তখন আমি ওনাকে বললাম যে এগুলো তো আমার আমার করা কাগজ, আপনি তো আমাকে এগুলো দেবেন না, আপনি নতুন করে এই কাবিননামা, পুরাতন কাবিননামা, আমি নতুন করে কিন্তু কাবিননামা উঠিয়েছিলাম আমার ওই অ্যাপোস্টিলের জন্য, যেটা জেলা পর্যায়ে যায়। তারপর জেলা পর্যায় থেকে কাজীকে কল করে বা মেসেজ দিয়ে ওনাকে আনা হয় এটা করার জন্য যে উনি এ বিয়ে পড়েছিলেন কিনা, এটা আসল কিনা। ওইটা করার পর যখন কাজী বলেন যে হ্যাঁ এটা আমিই করেছিলাম, তারপর কিন্তু ওই কাগজটা আবার রিটার্ন আসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই, কিন্তু তারপর এটা অ্যাপোস্টিল হয়ে আসে। তো ওইখানে বিয়ের নিকানামা, মেরিট সার্টিফিকেট এটা থাকে, সাথে হাজব্যান্ড ওয়াইফ দুজনের পাসপোর্টও থাকে, যেগুলো অ্যাটাস্টেড করা থাকে। তো এটাই হচ্ছে যে এভাবে অ্যাপোস্টিল, যেটা এখন বিএফএস জমা দিতে হয় কাবিননামা, এটা হচ্ছে অ্যাপোস্টিল একটা পেপার থাকে, ওইখানে একটা বারকোড থাকে, ওই বারকোডে স্ক্যান করলে চলে আসে ওটা অরিজিনাল নাকি ফেক। তো আমি যখন ওনাকে দিয়ে আসি, উনি তা আমাকে বলেন যে আপু উনি তো কাজ একটু বেশি করতে হবে, যেহেতু আবার পেপারটা দিচ্ছে ওনাকে আরো 1,000 বেশি দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই, আমি দিয়ে দিব, কিন্তু আপনি কালকের মধ্যে আমার পেপারগুলো দিয়ে দেন। উনি আমাকে মানে অ্যাপোস্টিল 2টা কাগজ বানিয়ে দেন। আমার বোনের তখন বিয়ে, আমি ওইটা আর বারকোড স্ক্যানও করে দেখি নাই। আমার এটা নিয়ে পরে অবশ্য আফসোস হয়েছিল যে আমি কেন এটা করলাম না। আমি যখন যাই আর বিএফএস এ যাওয়ার আগের দিন আমি আর কি মনে করে যেন আমার ওই যে রেসিডেন্সি ভিসার জন্য যে আমি আমার কাগজটা করে রেখেছিলাম, ওইখানে আমি আমার ওই ওই কাগজটা আমি সাথে নিয়ে যাই বিএফএস এ। তো বিএফএস এ যাওয়ার পর উনি ওনারা যখন স্ক্যান করে বলে এটা তো আপনার ফেক, এটা দিয়ে হবে না, আপনি অরিজিনালটা নিয়ে আসেন, আবার নতুন করে ডেট নিয়ে আসেন। তখন বিএফএস মানে একদম খালি, তখন শুধুমাত্র ঈদের পরপরই, কুরবানি ঈদের পরপরই, তো তখন তো কোনো নাই, সম্ভবত কুরবানি ঈদের 1 সপ্তাহ বা 10 দিন পরের কথা আমি বলছি আর কি। তো তখন তো নাই, কোনো মানুষ নাই। তখন একজন মহিলা গেলেন, সেম কেস, ওনাকেও একটা অ্যাপোস্টিল ধরাই দিয়েছে এজেন্সি থেকে, যেটা ফেক ছিল। তো ওনাকে আমি 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 বললাম যে আচ্ছা ঠিক আছে, ওনাকে আমি কাগজ দিলাম, আমার মেয়ের বার্থ সার্টিফিকেট দিলাম। উনি তখন ওনারা বলতেছেন হ্যাঁ এটা অরিজিনাল, কিন্তু আপনার মেরিট সার্টিফিকেটে যেটা যেটা অ্যাপোস্টিল এটা ফেক। আচ্ছা, তখন আমি বের হয়ে ওনাকে ফোন দিলাম যে আপনি আমাকে ফেক কাগজ কিসের জন্য দিলেন, আপনি তো আমাকে ফেক দেওয়ার কোনো কথা ছিল না। তখন উনি বলতেছে যে আপু এই নিয়মটা আজকে থেকে চালু হয়েছে, হ্যান ত্যান। আচ্ছা যাই হোক, আমি ওনাকে কোনো কিছুই বলি নাই। আমার হুট করে মনে হলো আচ্ছা আমার কাছে তো ওইটা আছে, আমি একটু ওইটা না, ওইখানে কিন্তু আমি আবার তালগুল পাকিয়ে ফেলেছি। উনি আমাকে অ্যাপোস্টিল 2টা কাগজই দিয়েছেন, দুইটাই ফেক। আমি মনে করছি যে একটা ওনার আর একটা আমার, আমি অন্য অন্য যাকে দিয়ে করিয়েছিলাম। ওইখানেই কিন্তু আমি বিষয়টা তালগুল পাকিয়ে ফেলি। তখন গাড়িতে বসে বসে ঠান্ডা মাথায়, আমি তখন অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, 40 মিনিটের মতো, ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম আপনারা তো জানেন। তো আমি 40 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে আমি অলরেডি চলে এসেছি। তখন আমি বসে বসে চেক করেছিলাম, হুট করে কি মনে করে আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। ঢুকার পরে আমি মানে নাম্বার মিলিয়ে দেখলাম যে না, আমাকে 2টা দেওয়া হয়েছে, একটা 7ই জুন, একটা 8ই জুন। ওইটা দেওয়া হয়েছে জমজম থেকে। আর আমার মেয়েরটাতে দেখলাম ওইটা ছিল মে মাসের। তখন আমি বললাম যে এটা তো হতে পারে না, মেয়ের যে তারিখে আসছে আমারও তো একই সাথে আমি পেপার 2টো পেয়েছি, তাহলে তো আমার একসাথেই থাকার কথা। তখন আমি হোয়াটসঅ্যাপ চেক করে দেখলাম যে আমাকে যে লুক করে দিয়েছিলেন ওনারটা বারকোড আমি স্ক্যান করে দেখলাম যে না, ওইটা অরিজিনাল। আমি সাথে সাথে আবার গাড়ি ব্যাক করে আবার বিএফএসে গেলাম। যাওয়ার পর আমার কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট লাগেনি। কিসের জন্য লাগেনি? কারণ ওই দিনই আমার ডেট ছিল, তো ওইটার জন্য আমার আবার ওই দিন আলাদা করে কোনো ডেট নিতে হয়। আমি যাওয়ার পর ওনাদেরকে বললাম যে এরকম এরকম। তখন ওনারা বললেন যে দেখেন আপনার তো টাইম মানে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে ভিআইপি প্যাকেজটা নিতে হবে। তো আমি সবসময় ভিআইপি প্যাকেজটাই নিতাম, কারণ আমি তখন তো মানুষজন ছিলেন না, তবুও আর আগে যতবারই গিয়েছি ততবারই অনেক অনেক মানুষ ছিলেন। যেহেতু ফ্যামিলি ভিসা, তো অনেকেই আসা যাওয়া করেন ফ্যামিলি ভিজিট ভিসাতে, তো সেক্ষেত্রে এটা স্বাভাবিক বিএফএস এর ভিতরে অনেক ফ্যামিলি থাকবেন। তো তখন আমি বললাম যে সমস্যা নেই, ভিআইপি প্যাকেজে নিব, আমি ওইটাই নিব। তো তখন আমার আর আমার মেয়ের 47K ওই রকম এসেছিল। ওনারা বলেছিলেন যে 52K আসবে, কিন্তু 52,000 মতো বললো, কিন্তু 47,000 এসেছিল। যাই হোক, আমি
ইয়ে করলাম, ভিআইপিটাই নিলাম। আর সেক্ষেত্রে আমি হোম সার্ভিসটা নিলাম। আমার বাসা ঢাকাতেই, তবু আমি হোম সার্ভিসটাই নিয়েছিলাম যে না, আমি যমুনাতে যাবো না বা কাউকে পাঠাবো না, আপনারা বাসায় ডেলিভারি করে দিবেন। তো আমি মঙ্গলবারে দিয়েছিলাম ওইটা, ফিঙ্গার দিয়েছিলাম। আর বৃহস্পতিবার সন্ধ্যায় আমি আমার বাসায় পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো তারপর আমি ওই যে ওই ই অ্যাপোস্টিল যেটা ওইখানে, ওইটা যাকে আপনারা দিবেন, ওইটা হচ্ছে ওনারা একটা অ্যাপ্লিকেশন করেন। ওই অ্যাপ্লিকেশনটা জেলা পর্যায়ে যায়। তো জেলা পর্যায়ে যাওয়ার পরে জেলা কার্যালয় থেকে কাজীকে ডাকা হয়, ওনার ফোনে মেসেজ যায় বা কল যায়, ওনাকে বলা হয়। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা যে এলাকায় বিয়ে করেন, যে কাজের মাধ্যমে আপনাদের বিয়েটা হয়, ওনাকে বলে রাখবেন আগে থেকে যে আমাদের এই ব্যাপারের জন্য আপনার কাছে ফোন আসবে। আপনারা ওনার নাম্বারটা একটু কালেক্ট করে ওনাকে বলে রাখবেন যে এভাবে আপনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন, তো আপনার কাছে আমাদের ফোন আসবে, আপনি একটু ওইখানে যেয়ে একটু জাস্ট কনফার্ম করবেন যে আপনি আমাদের বিয়েটা পড়িয়েছিলেন। তো সেক্ষেত্রে কাজীকে কিছু খরচপাতি দিতে হয়, যেহেতু ওনাকে জেলাতে আসা যাওয়া করতে হয়, ওইটার জন্য ওনাকে একটু খরচ দিতে হয়। তো আমার ক্ষেত্রেও সেম, আমিও কাজীকে দিয়েছিলাম টাকা। উনি যদিও আমাদের আত্মীয় ছিলেন, তবু ওনাকে আমার বড় আম্মা মানে আমার বড় চাচির ভাইয়ের ছেলে, তবু ওনাকে টাকা দিয়েছিলাম আমি ওনার আসা যাওয়ার খরচ। তো বেশি দিতে হয় না, খুব বেশি না, অল্প কিছু টাকা। তো আলহামদুলিল্লাহ উনি গিয়েছিলেন। তবু আমার এখানে অনেক দিন সময় লেগে যায়, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, উনি যেতে পারছেন না বা ওনার কাছে মেসেজ আসছে না, অনেক কিছু উনি জানি না কতটুকু সত্য বা মিথ্যা ছিল। তো সেই জন্য আমার অলমোস্ট 3 সপ্তাহের মতো সময় লেগে যায়। না হলে আমার কাজটা কিন্তু এক সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ, দেরি হয়েছিল সেটার জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো তারপর আমি উনি জেলা কার্যালয়ে যাওয়ার পর উনি যখন কনফার্মেশন দিলেন যে এইটাই মানে হ্যাঁ উনি বিয়ে পড়িয়েছিলেন, তারপর তো আমার ওই পেপারটা ওইখান থেকে আসলো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিল হয়ে তারপর আসলো। ওইখানে আমার বিয়ের সার্টিফিকেট, কাবিননামা, আমার হচ্ছে পাসপোর্ট, এনআইডি, আমার হাজব্যান্ডের পাসপোর্ট, এই সব কিছু অ্যাটাস্টেড করানো ছিল। তো আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজীরা করেন কি, জাস্ট শুধু হাজব্যান্ডের পাসপোর্টটা নেন আর ওয়াইফের পাসপোর্টটা কথা বলেন না, যেটা আমার একজন আপুর সাথে হয়েছে রিসেন্টলি। তো সেজন্য ওনার কাগজগুলো আবার পোস্টেল করানোর জন্য দেওয়া হয়েছে আর কি, মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই পাসপোর্ট থাকতে হবে, না হলে এটা একসেপ্ট হবে না বিয়েতে। তো কথা হচ্ছে এটাই। আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেট পোস্টেল করাতে হয় না। আমারটা লেগেছে কারণ আমারটা রেসিডেন্সি ভিসার জন্য আমরা জমা দিব, আমাদেরটার হিসাব অন্যরকম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবকিছু সহজ করে দেন। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি বা আপনারা এটা নিয়ে হাসাহাসি করবেন কিনা। যদি আপনারা আমার ওই পুরো লাইভটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে কি। আর যদি আপনাদের কোনো জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।